হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যে ডিফারেন্ট কাইন্ড অফ পোয়েম তোমরা পড়তে চলেছো তোমাদের সিলেবাসে, যেটাকে সনেট বলা হয়, যেটা তোমাদের 18 আছে, সনেট নাম্বার 18, এটা অবশ্যই তার মধ্যেই পড়ে। তো আমি তোমাদের আগের ক্লাসে তোমাদের ডিসকাস করেছিলাম যে আসলে সনেট বলতে কি বুঝি আমরা, এবং তার স্পেশাল কিছু টেকনিক্যাল টার্ম এবং টেকনিক্যাল ফিচার্স আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম। এবার আজকে আমরা যেটা পড়বো, যে কবিতাটা আছে তোমাদের অ্যাসলিপ ইন দি ভ্যালি, যেটা আসলে ইটালিয়ান অথবা পেট্রাকাল সনেটের মধ্যে পড়ে। আমি এই নিয়ে ডিসকাস করছি না, কারণ আগের ক্লাসে পড়া আছে। তো এই কবিতাটা আজকে আমরা পড়ব। তো প্রথমেই আমরা চেষ্টা করছি, আমি যেভাবে তোমাদের কবিতা পড়াই, যে কোনো কবিতার মিনিংয়ের অনেক লেয়ার থাকে, অনেক লেভেল থাকে, যেটা লিটারাল মিনিং এবং তার ডিপ মিনিং অবশ্যই থাকে। আমি প্রথমেই চেষ্টা করবো তোমাদেরকে একদম লিটারাল মিনিং লাইন বাই লাইন মানে করে পড়ি, এবং এরপরে আমি তোমাদের এর নিচে যে মিনিংটা আছে, যে ডিপ মিনিংটা আছে, সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। তো প্রথমেই তোমরা ওই সনেট রিলেটেড ভিডিওটা দেখবে, ওখানে পুরো বৃত্তান্ত আলোচনা করা আছে, যে এই যে ইটালিয়ান সনেট আর কি, ইটালিয়ান সনেটের যে ডিভিশনটা আছে অক্টেভ এবং সিস্টেম। তো আমি নিয়েছি যে প্রথম যে অক্টেভ, অর্থাৎ প্রথম যে 8 লাইন, সেই অক্টেভটা আজকে আমরা পড়বো এবং সেটা তার অ্যানালিসিস করবো। তো আমি সেটা এখানে দেখতে পাচ্ছি, লিখে দিয়েছি। এবং একটা কথা বলে রাখা ভালো, যেহেতু এটি ইটালিয়ান ও পেট্রাকাল সনেট আর কি, রাইম স্কিম ইটালিয়ান ও পেট্রাকাল সনেট হলেও রাইম স্কিমটা এখানে কিন্তু পেট্রাকাল সনেটের থেকে একটু ডিফারেন্ট, যদিও এটা কিন্তু পেট্রাকাল ফর্ম অফ সনেট, এই নিয়ে কোনো ডাউট নেই। তো আমি রাইম স্কিমটা তোমার আগে কবিতাটা পুরো যখন পড়ানো কমপ্লিট হবে তখন আলোচনা করবো, এবং তার পাশাপাশি একদম শেষের দিকে আমরা লিটারাল মিনিং করার পর এই যে এখানে যেসব রেটোরিক্যাল ডিভাইস অর্থাৎ ফিগারস অফ স্পিচ যেগুলো ইউজ করা আছে, সেটা সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, চলো আমরা তাহলে কবিতাটা পড়তে শুরু করি। আচ্ছা, প্রথমেই দেখো বলে দিই, অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ মানে স্টেট অফ কি বলবো, স্লিপিং আর কি, মানে ঘুমিয়ে থাকার একটা অবস্থাকে বোঝায়। এবার ইন দি ভ্যালি, ভ্যালি মানে আমরা সবাই জানি, ভ্যালি মানে যাকে বলা হয়, এটা একটা জিওগ্রাফিক্যাল টার্ম, কোনো একটা উপত্যকা, উপত্যকা আমরা সবাই জানি। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, তুমি বুঝতেই পারছো মানেটা, যে কোনো একটা কেউ হয়তো কোনো একটা উপত্যকায় ঘুমিয়ে আছে, সে এবং সেই যে ডেসক্রিপশনটা, সেটাই এখানে আমাদের যে কবি অর্থাৎ আর্থার রিম্বো, তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এই সনেটের থ্রু দিয়ে। এবার সমস্ত সনেটগুলো কিন্তু এই কাইন্ড অফ লিরিক পোয়েম। এবার লিরিক পোয়েমটা কি, আসলে লিরিকটা হলো when a speaker কি বলবো এক্সপ্রেস হিজ পার্সোনাল ফিলিংস থ্রু সাম লাইনস, তো তখন যে কবিতাটা রচনা হয় সেটা হলো লিরিক পোয়েম। অর্থাৎ যখন কোনো পোয়েম হতে পারে বা যাই হোক, কোনো একজন স্পিকার যখন তার পার্সোনাল ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা, ব্যক্তিগত কোনো কষ্টের হতে পারে, সেটা ভালো লাগার হতে পারে, কাউকে কেন্দ্র করে হতে পারে, সেটা বেশ করে যেমন ছালাই কম্পেয়ার ক্ষেত্রে তোমরা দেখো যে শেক্সপিয়ার ওনার বা স্পিকার পোয়েট ওনার যে ফেয়ার ফ্রেন্ড, তাকে নিয়ে কিন্তু কবিতাটা লিখেন। তার পুরো পুরো লিরিক পোয়েম, যেটা সনেট হচ্ছে লিরিক পোয়েমেরই একটা মানে যে সনেট কিন্তু আসলে লিরিক পোয়েম, কাইন্ড অফ লিরিক। তো সেখানেও দেখবো যে পুরো ব্যাপারটা কিন্তু পার্সোনাল। তো এখানে আর্থার রিম্বো, এখানে একটা কথা বলার আছে। প্রথমত ইনি ফ্রেঞ্চ পোয়েট। এবার এনার যে নামের প্রোনাউন্সিয়েশন, সেটা কিন্তু যারা আর কি ফ্রেঞ্চ স্পিকার আর কি, তারাই কিন্তু ভালো করতে পারবে, কারণ আমরা অর্থাৎ রিম্বো বলছি তাই, কিন্তু ওনার নামের প্রোনাউন্সিয়েশনটা কিন্তু ফার মোর কি বলবো ক্রিটিক্যাল বা ফার মোর, মানে এটা কিন্তু আমাদের যারা আর কি ইংলিশ স্পিকার ওনাদের একটু প্রোনাউন্সিয়েশন করতে অসুবিধা হয়। তোমরা একবার যদি কারো এটা নিয়ে কিউরিওসিটি থাকে, তোমরা ইউটিউব একবার দেখে নিতে পারো। তো যাই হোক, আর্থার রিম্বো। এবার এই কবিতাটা পড়াতে গিয়ে আমি যেটা আরও এখানে কিছু কয়েকজন কবির কথা আমাদেরকে বলি। প্রথমে তোমরা যদি কেউ একবার রিডিংও করে থাকো কবিতাটা, তোমরা কবিতাটার যে ডমিনেন্ট থিম সেটা কিন্তু বুঝতে পারবে, যে এখানে কবিতাটা যেটা বলা আছে পুরো যুদ্ধক্ষেত্রে কি হয়,
এবং কিভাবে সুস্থ সবল তরতাজা প্রাণ যুদ্ধক্ষেত্রে গিয়ে কিভাবে তারা প্রাণহীনভাবে আবার ফিরে আসে। এই যে কষ্ট কিন্তু মানে কি বলে সমস্ত আমরা হয়তো ভাবি যে আমাদের একটা অদ্ভুত হিরোইজম কাজ করে আমাদের ভেতরে, যে যুদ্ধ মানে খুব বড় বড় ব্যাপার। আসলে এই ব্যাপারটা কিন্তু এমনি এমনি আসে, বিভিন্ন থ্রু দিয়ে, কোনো কোনো স্পিচ হতে পারে, কোনো কেউ ম্যাস মিডিয়া হতে পারে, বা কোনো ফিল্মের থ্রু দিয়ে, কোনো গানের থ্রু দিয়ে, কোনোভাবেই হোক আমাদেরকে একদম আমাদেরকে রক্তে ঢুকে দেওয়া হয়েছে যে ওয়ার মিন সামথিং, কি বলে হিরোইজম, সেখানে মানে একদম গর্বের ব্যাপার আছে, কিন্তু একদম সাহসিকতার ব্যাপার আছে। কিন্তু সত্যি বলছি, এই যে আর্থার রিপকে দেখছো তো, এই যে ভদ্রলোক উনি কিন্তু একজন পোয়েট ঠিকই, কিন্তু ওনার আরো বেশি ওনার যে ওনাকে যেভাবে সারা পৃথিবীর লোকে চিনতে, সেটা হচ্ছে উনি কিন্তু নিজে একজন সোলজার ছিলেন, উনি নিজেও ওয়ারে পার্টিসিপেট করেছেন। এবং এই যে কবিতাটা, এটা হচ্ছে কোনো অ্যান্টি ওয়ার পোয়েম আর কি, যে কীভাবে যুদ্ধের ক্রুয়েলিটি, কীভাবে কি বর্বরতা, যেভাবে উনি ওনার কবিতার তুলে তুলে ধরেছেন। এই প্রসঙ্গে ইংরেজদের আর একজন বিখ্যাত কবি আছে, যার নাম হচ্ছে উইলফ্রেড ওয়েন্ট, যার ফিউটিলিটি, স্ট্রেঞ্জমেটিং, কিছু অসাধারণ কবিতা আছে। ঠিক একই রকম ধারণা কিন্তু তিনিও ফুটিয়ে তুলেছেন। যদি কখনো সময় হয়, স্ট্রেঞ্জমেটিং বলে আমার একটা কবিতা আছে আলফ্রেড ওয়েন্ট, তো তোমরা কখনো সম্ভব হলে সেটা করবে। সেম থিং ইজ স্টেটেড হিয়ার। তাহলে এই গেল কবি সম্পর্কে একটু ধারণা। এবার আমি লাইন বাই লাইন তোমাদের পড়াবো এবং তার ঠিক শেষে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে তার রেটরিক্যাল ডিভাইসগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে প্রথমেই দেখো কবি এইভাবে শুরু করছেন, স্মল গ্রিন ভ্যালি where a slow stream flows। উনি একটা ভ্যালির কথা বলছেন, ভ্যালিটা কিরকম, স্মল, ছোট আকারে, এবং সেটা গ্রিন, সবুজ, একদম সবুজ তরতাজা প্রাণবন্ত আর কি, সবুজ গ্রিন ভ্যালি where a slow stream flows। যেখানে দেখবো আমরা যে একটা স্লো, খুব ধীর গতিতে, মন্থর গতিতে কোনো একটা স্ট্রিম মানে হচ্ছে তোমার রিভার, কাইন্ড অফ রিভার, ছোট নদী আর কি, স্ট্রিম। তাহলে যেখানে একটা স্ট্রিম কি হচ্ছে, ফ্লো হচ্ছে, এখানে সিম্পল প্রেজেন্ট করা আছে, সেটা সাধারণ আছে। দেখো ফ্লো মানে কি, প্রবাহিত, সামথিং কি বলে, প্রবাহিত হয়, যেটা বাংলায় প্রবাহিত হয়, ফ্লো, ঠিক আছে। তাহলে কি দেখো, আমরা বলছি স্মল গ্রিন ভ্যালি, উনি প্রথমেই একটা ভ্যালির ডেসক্রিপশন দিচ্ছে আমাদের, ওনার কথার থ্রু দিয়ে আমাদেরকে সেই কল্পনার জগতে নিয়ে যাচ্ছে, যেখানে একটা ভ্যালি আছে, ছোট্ট সবুজ ভ্যালি আছে, উপত্যকা আছে, যেখানে একটা ছোট নদী, একটা স্লো স্ট্রিম ফ্লো, যেখানে একটা মন্থর গতিতে একটা নদী কিন্তু বয়ে যাচ্ছে। And leaves long strands of silver on the bright grass। এবং কি লিভ মানে কি, ছেড়ে যাওয়া, তারপরে যাওয়া। লিভস লং স্ট্যান্ডস, এই ওয়ার্ডটা দেখবে তোমার, এই যে স্ট্যান্ডস মানে, আচ্ছা একটু দাও আমি, আচ্ছা স্ট্রিম এবার দেখে না, আচ্ছা দেখো স্ট্যান্ডস মানে হচ্ছে তোমার বিচ বলে, বিচ, বিচ, কিন্তু আরেকটা বিচ হয় BITCH, সেই বিচ মানে অনেক সময় স্ল্যাং হিসাবে ইউজ হয়, বা যেটাকে আমরা কি বলে পুকুরের বাচ্চাকে বিচ বলে, যে সেটা কিন্তু মোটেও না, এটা হচ্ছে BEACH। এই বিচ মানে সমুদ্র সৈকত, সেটা। স্ট্যান্ড মানে কি বললাম, তাহলে বিচ। দেখো leaves long strands of silver on the ground। সিলভার কি, সিলভার ইজ এ কাইন্ড অফ মেটাল, বা মেটালয়েড বা মেটালিক কোনো পদার্থ, যেটাকে আমরা বাংলায় যেটাকে বলি রূপো বা রৌপ্য, যেটাকে বলি সেটা হচ্ছে সিলভার অন দি ব্রাইট। এবার এখানে রেটরিক্যাল ডিভাইস ইউজ হয়েছে লাইনগুলো, আমি আগে লাইন বাই লাইন পাবো, তারপর সেগুলো আলোচনা করবো, তখন বুঝতে পারবো। and leaves long strand of silver on the bright grass। এবং সে কি ছেড়ে যাচ্ছে, সেই নদীটা কি বলছে, একটা লং স্ট্যান্ড, লম্বা একটা সৈকত ছেড়ে যাচ্ছে, সিলভার অন দি ব্রাইট, সেই ব্রাইট গ্রাস, সেই ঘাসের থ্রু দিয়ে একটা মার্ক রেখে যাচ্ছে, একটা খুব উজ্জ্বল একটা মার্ক রেখে যাচ্ছে। From the mountain top stream
দ্য সানস রেজ। এবার দেখো ইংরেজি একটা মানে কি বলবো অদ্ভুত ল্যাঙ্গুয়েজ, যেখানে যেখানে কি বলবো তোমার একই ওয়ার্ড একই ওয়ার্ডের অনেক মিনিং হতে পারে। যে প্রথমে যে দেখছো স্ট্রিম, এই স্ট্রিম মানে আমি এখানে লিখে দিয়েছি দেখো রিভার, একটা ছোট নদী, কিন্তু এখানে যে স্ট্রিম যে শব্দটা এটা আসলে নাউন, আর এখানে এটা যে ইউজ করা আছে এটা হচ্ছে ভার্ব, আর এখানে যেটা ইউজ করা আছে হচ্ছে নাউন। এই স্ট্রিম মানে আরেকটা মানে হয় সেটা কি কন্টিনিউয়াস কোনো কিছু ফ্লো দাও, কোনো কিছুকে না থামিয়ে কোনো সে বৃষ্টি হতে পারে বা অন্য কিছু হতে পারে। এখানে স্ট্রিম শব্দটা ইউজ করা হচ্ছে সানরেকে ইঙ্গিত করার জন্য। ফ্রম দ্য মাউন্টেন টপ, একদম মানে মাউন্টেন মানে আমরা সবাই জানি পর্বত, সেই পর্বত একদম উঁচু থেকে স্ট্রিম প্রবাহিত করছে বা কন্টিনিউয়াসলি ফ্লো করছে কি দ্য সানস রেজ, সূর্য তার যে রশ্মি সেগুলোকে ওখান থেকে ছড়িয়ে দিচ্ছে। তারপরে দেখো তারপর লাইনটা এখানে বলছে দেখো দেখো they fill the hollow full of light, এবং এই দে মানে সেই সামনে কি বলছে দে, তারা কি করছে ফিল মানে পরিপূর্ণ করে দিচ্ছে দ্য হলো। হলো মানে কোনো কিছু ফাঁকা, যেখানে কোনো একটা ফাঁকা জায়গাকে বলে। যেমন ধরো তোমরা স্ট্র দেখেছো হয়তো, স্ট্র বা যেটা দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস কোনো খাই দেখবো ভেতর দিকটা ফাঁকা থাকে, যে কোনো ফাঁকা জিনিসকে বলা হয় হলো। ফিল দ্য হলো সেই ফাঁকা স্থানটা ফুল অফ লাইট, ফিল দি হলো ফুল অফ লাইট, এবং সেই যে ওই তোমার কি বলবো ভ্যালির মধ্যে যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে সেই ফাঁকা অংশটা কি করছে মাউন্টেন টপ থেকে সামনে সেটাকে নিচে নেমে পরিপূর্ণ করে দিচ্ছে। তাহলে এই গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চন। তো সরি ফার্স্ট কোয়েশ্চন শব্দটা এখানে ইউজ করবো না আমরা। এই গেল মানে কি অক্টেভের প্রথম 4 লাইন আর কি, বা ইউজ করলে কোনো যায় আসে না। এবার তারপরে আমরা অক্টেভের যে পরের 4 লাইনটা একটু এইভাবে পড়ে নিই, তারপরে আমি সেকেন্ডার ক্রিটিক্যাল অ্যানালাইসিস তোমার সামনে করব। তারপরে কি হচ্ছে সোলজার, সোলজার মানে আমরা সবাই জানি সোলজার মানে যারা সৈনিক, যারা দেশের জন্য আমাদের জন্য যারা খুব অসাধ্যকে সাধন করে, যারা আর কি ফাইট মানে এনিমিদের এগেইনস্টে ফাইট করে টু প্রোটেক্ট দি কান্ট্রি, এটা হচ্ছে সোলজার। তাহলে সোলজার ভেরি ইয়াং, এবং এটা সত্যি আমরা সবাই জানি, আমাদের রিলেটিভদের মধ্যে হতে পারে বা আমাদের পাড়াই হতে পারে বা আমাদের যেখানে আমরা থাকি সেখানে সোসাইটিতে হতে পারবে। দেখবা সোলজার যখন এই চাকরির জন্য যখন প্রপোজ করা হয় গভর্নমেন্ট থেকে, তারা দেখবে একদম সবসময় ইয়াং, সব 18 মানে 22-এর পরে আমার মনে হয় না যে কোনো অফিসিয়াল র্যাঙ্কে হতেই পারে, কিন্তু এমনি নর্মাল যারা সোলজার হয়, যারা আসল কষ্টটা বিয়ে করে, এইরকম খুব কম কিন্তু তারা নেয়। তো সেক্ষেত্রে যারা সোলজার হয় দেখবো সত্যিই খুব ইয়াং, এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো তাদের বিয়ে হয় না বা অন্যান্য অনেক উইশ কিন্তু তাদের ভেতরে থেকেই যায়। তারা এইভাবে যুদ্ধে যায়, অদ্ভুত আইডিয়া, তারা এইভাবে যুদ্ধে যায় বা সেনাবাহিনীতে যোগ দেয় যে তারা সেখান থেকে মানি আর্ন করবে বা তারপর একটা কি বলবো একটা সুন্দর লাইফ তারা লিড করবে। কি অদ্ভুত আইডিয়া, কিন্তু তারা ওইভাবে কি হয়তো বেশিরভাগ বা অনেকেই সেখানে মারা যায়। তো দেখো সোলজার ভেরি ইয়াং, তাহলে ভেরি ইয়াং কেন বুঝতেই পারছো, কেন সোলজারটা সবসময় ইয়াংই হয়, তাহলে ইয়াংই রিক্রুট করা হয়। এই সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, সে শুয়ে আছে ওপেন মাউথ, তার মুখগুলো খোলা, হা করে মুখটা খোলা আছে। পিলো, পিলো মানে হচ্ছে বালিশ, যেটা আমরা মাথায় রেখে যেটা আমরা আরাম করে শুয়ে রাখি। পিলো মেড অফ ফার্ন, FERN। ফার্নটা কি? ফার্নটা হচ্ছে কি বলবো এক ধরনের ছত্রাক জাতীয় সবুজ, যেটা ওটা এক ধরনের কি লিভিং প্ল্যান্টের মধ্যে পড়ছে আর কি। তোমরা দেখেছো সবুজ, যেটা আর কি ছত্রাক টাইপেরই একটা জিনিস হচ্ছে ফার্ন। বিনিথ হিজ হেড, তার মাথার তলায়, বিনিথ আছে, বিনিথ হচ্ছে প্রিপোজিশন মানে নিচে বসে। বিনিথ হিজ হেড এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, তাহলে শুয়ে আছে একদম খুব তরতাজা একদম ইয়াং ব্লাড একটা সোলজার, সে তার মুখটা হা হয়ে শুয়ে আছে, এবং
একটা ফানের পিলোতে মাথা রেখে সে শুয়ে আছে, asleep, সে ঘুমন্ত অবস্থায় আছে, stretched in the heavy undergrowth। এবং স্ট্রেচ মানে কোনো ফিজিক্যালি কোনো অনেক সময় স্ট্রেচিং বলে দেখবা, যখন যারা জিম করো বা অন্য যে রকম এক্সারসাইজ করো দেখবা একদম শুরুতে এক্সারসাইজ করাটা এটা কিন্তু হেলথের পক্ষে ঠিক নয়, একটু স্ট্রেচ করতে হয়, একটু শরীরটাকে একটু ছোটোখাটো হালকা ফুলকা ব্যায়াম করতে হয়, তো এটাকে স্ট্রেচিং বলে, একটু ছড়িয়ে নিই। অ্যান্ড স্ট্রেচ ইন দি হেভি আন্ডারগ্রোথ, এই আন্ডারগ্রোথ মানে হচ্ছে তোমার বুশ কোনো বা কোনো মানে ফরেস্ট আর কি, ফরেস্টকে বলা হয় আন্ডারগ্রোথ, বা কোনো গাছ যেখানে আছে সেটাকে বলা হয়। তো তার যে স্ট্রেচ ইন দি হেভি আন্ডারগ্রোথ, তাহলে সে তার শরীরটাকে ছড়িয়ে দিয়ে কোথায়, সে ফরেস্টে, সেই জঙ্গল, এখানে জঙ্গল বলতে আমি ঘন জঙ্গল না, এখানে বুশ ধরে পিউএসএ যেটাকে আমরা বলি, ছোট গাছপালা আছে। Pale in his warm green sun-soaked bed, দেখো তো কটা অ্যাডজেক্টিভ ইউজ করা আছে, এটা একটা অ্যাডজেক্টিভ হলো পেল, ওয়ার্ম, গ্রিন, সানসোকড বেড। এই বেডটাকে সিগনিফাই করার জন্য এখন পরপর অন্তত মিনিমাম 3টা অ্যাডজেক্টিভ ইউজ করা আছে, এমনি করা হয়, আমরা যখন অ্যানালাইজ করে বলবো। তাহলে সে দেখো পেল ইন হিজ, পেল মানে ফ্যাকাশে, যখন কালারটা যে রিয়াল কালার সেটা যদি একটু যখন ডেটোরিয়েট করে একটু ফেড হয় তখন সেটাকে বলে পেল। পেল ইন হিজ ওয়ার্ম, ওয়ার্ম কেন বলছে, ওয়ার্ম এই কারণে বলছে কারণ বুঝতেই পারছো ডিরেক্ট সানলাইটে শুয়ে আছে, সূর্যের আলো পড়লেই ওয়ার্ম তো হবেই। গ্রিন কারণ কেন, কারণ দেখো বলে দিয়েছো ফান, তাহলে এগুলো সবুজ, সবুজ সেই জন্য গ্রিন, যে উপর থেকে একটা গ্রিন, ওখানে গাছপালা আছে, আন্ডারগ্রাউন্ড বুঝতেই পারছো, ওখানে ছোটখাটো জঙ্গল আছে, ফান আছে, সেই জন্য গ্রিন। সানসোকড বেড, এই শোক মানে হচ্ছে ইমার্সিভ লিকুইড, অর্থাৎ কোনো কিছুকে জলে ভিজিয়ে রাখে, যেমন দেখবা বিশেষ করে কি বলবো, যেমন সয়াবিন রান্না করে দেখবা একটু জলে ভিজিয়ে রাখে, বা অন্যান্য ক্ষেত্রে অনেকে যারা দেখবো ছোলা খাই আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখে, তারপরে সেটা পরের দিন খায়, বা যে কোনো ক্ষেত্রে ওইভাবে খায়। তো শোক মানে হচ্ছে কোনো লিকুইডে কোনো কিছুকে নিমজ্জিত করে রাখে, ইমার্স করে রাখে, সেটা হচ্ছে শোক। এখানে সানসোকড কেন বেড বলছে কেন, কারণ সে সূর্যের আলোতে অনেকক্ষণ ধরে আছে এবং সূর্যের আলোটাকে মানে এমনভাবে দেখাচ্ছে যেমন এখন একটা লিকুইড, এখানে একটা ফিগার স্পিচ আছে, তো সেই জন্য এখানে বলছে সানসোকড বেড, সে তার সেই সবুজ ওই সূর্যের আলোতে ভেজা তার যে বেড, বেড বলতে এখানে ডেফিনেটলি কোনো গ্রাউন্ডকে বোঝাচ্ছে, যে ভ্যালির যে গ্রাউন্ডটা মাটি সেখানে বোঝাচ্ছে, সেখানে সে শুয়ে আছে। তবে এই গেল আমাদের কবিতাটার কি বলবো তোমার একদম প্রথম যে লেয়ার আছে বা একদম লিটারেল মিনিং যেটা সেটা। এবার যদি আমরা এটাকে একটু এক্সপ্লেন করি, একটু ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করি, তাহলে এখানে খুব কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের বোঝা উচিত, জানা উচিত, যে যারা সমস্ত দেশে যারা আসলে মানে কি বলবো, যারা আসলে রুলার হয়, যে শাসক হয়, তারা দেখবা সবসময় ওই যত হুঁশিয়ারি, যত মানুষকে একজনের এগেনস্টে লাগানো, এক কমিউনিটিকে আরেকটা কমিউনিটির এগেনস্টে লাগানো, এই পুরো কাজটা কিন্তু দেখবে যারা পলিটিক্যাল লিডার হয় তারা তাদের নিজের একদম সোল পারপাস, নিজের ফায়দার জন্য করে না। ঠিক একই রকমভাবে এই যে যুদ্ধের কনসেপশন, এই যে যুদ্ধে যাওয়া, এই যে যুদ্ধে যাওয়ার ব্যাপারগুলো, বা এই যে যুদ্ধের যে কজ ক্রিয়েট করা, এগুলো দেখবা খুব রেয়ার কেসেস, বরং জিরো কেসেস দেখবো যে কোনো সাধারণ মানুষ কোনো এইসব রিজনগুলো তৈরি করে। এগুলো বেশিরভাগই সে দাঙ্গাবাজ, যুদ্ধবাজ যারা পলিটিক্যাল লিডার হয় তারাই কিন্তু এই যুদ্ধের যে পরিবেশ সেখানে তৈরি করে। এবং সবচেয়ে মর্মান্তিক যে ব্যাপারগুলো এবং খুব কষ্টের ব্যাপার দেখবা, যে যারা যুদ্ধ বাধায়, সেই এসি রুমে বসে থাকা, সেই 10টা 1000টা জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে বসে থাকা, সেই সব লিডারগুলো কখনোই কিন্তু নিজেরা গিয়ে কিন্তু যুদ্ধে পার্টিসিপেট করে না। যুদ্ধে পার্টিসিপেট কারা করে? খুব কমন ফ্যামিলি থেকে, খুব সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা তরতাজা যুবকরা। হয়তো দেখা যাচ্ছে যে সেই ফ্যামিলি, সেই যে ছেলেটা বা যে সোলজারটা যুদ্ধে যাচ্ছে, যে আর্মিতে জয়েন করছে, সেই হয়তো তার পরিবারের একমাত্র বা একমাত্র আর্নিং মেম্বার। কিন্তু দেখা যায় যে
তারাই যুদ্ধক্ষেত্রে যায় এবং অনেক ক্ষেত্রেই তারা তাদের তরতাজা প্রাণকে যুদ্ধক্ষেত্রে ফেলে দিয়ে আসে। তো এই যে পুরো দ্য ক্রুয়েলিটি অফ ওয়ার, দ্য ব্রুটালিটি অফ ওয়ার, এবং কিভাবে দ্যার ইজ নাথিং স্পেশাল ইন ওয়ার, আর ওয়ারের কোনো রোমান্টিকতার কোনো ব্যাপার নেই, ওয়ার ইজ ফুল অফ হরর। এখানে এটা কাইন্ড অফ বুচার হাউস, যেখানে তরতাজা প্রাণগুলো গিয়ে সেখানে বলি হয় এবং পলিটিক্যাল লিডাররা সেটা ঘরে বসে উপভোগ করে। এই যে পুরো কি বলবো মানে কনসেপ্ট কাইন্ড অফ মানে কবি পুরো এখানে যে হিরোইক কনসেপশন অফ ওয়ার, যেটা আমরা আনকনসিয়াসলি আমাদের ভেতরে কোথাও না কোথাও আছে, সে যেভাবেই আসুক না কেন, এইটাকে আঘাত করেছেন। এবং উনি খুব প্র্যাকটিক্যালি এবং ওনার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে উনি আমাদের সামনে এই কবিতাটা তুলে ধরেছেন যে কিভাবে যুদ্ধ আমাদের সমাজ থেকে, আমাদের মধ্যে থেকে, আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যায় এবং মেরে ফেলে। তো সেই জন্য প্রথমেই বলছে, দেখো আর একটা কথা এখানে বলে রাখি যে আসলে আমি যে কথাটা আমি হয়তো আগের দিনে তোমাদের বা অন্য ক্লাসে আমি আলোচনা করেছি, যে এই পুরো কবিতাটা আমরা যখন একটা পড়বো দেখবা যে এই অক্টেভের যে থটটা আছে, সেই থটটা শেষ স্টেটে গিয়ে কোথাও একটু গ্রহচ্ছন্ন হয়। এবং এখানে কবি প্রথমে দেখবা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে, খুব বাচ্চাদের মতো করে একদম স্টেপ বাই স্টেপ আমাদেরকে এটা মানে উনি লিখেছেন যাতে আমরা রিডারটা বুঝতে পারি। তার কারণ হচ্ছে এইটা বোঝার জন্যে যে ক্রুয়েলিটি অফ ওয়ার আসলে আমরা সব কিছুকে অপোজিটে বুঝি, বাইনারি অপোজিশন যেটাকে বলে, শাশুড়ি যেটার কথা বলেছিলেন সুইস লিঙ্গুইস্টিক, যে আমরা আসলে সব কিছুকে অপোজিটে খুব ভালো করে বুঝি। যে এই যে সিম্পলিসিটি, এই যে কোহেরেন্ট গল্পের যে কিংবা সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছি কি সিম্পলভাবে বলা আছে, এটা আসলে ওনার উদ্দেশ্য এটাকে জাস্টাপোজ করা কিসের সঙ্গে, যে ক্রুয়েলিটি অফ ওয়ারের সঙ্গে কিভাবে ইনোসেন্স, কিভাবে ইয়াং একটা মানুষ যে মারা যাচ্ছে সেটাকে জাস্টাপোজ করেছে, যে তার ইন্টেন্সিটিটাকে বোঝানোর জন্য। অর্থাৎ ওয়ার, যুদ্ধ যে কতটা ভয়ানক এবং কতটা নির্মম সেইটাকে ভালো করে উপস্থাপন করার জন্য কিন্তু এই সিম্পলিসিটি যে ফ্লো দেখতে পাচ্ছ একটা সুন্দর কবিতার লাইনগুলোতে, সেটা তিনি ইউজ করছেন। তাহলে দেখো a small green valley where the slow stream flows, যেখানে পুরো আমি আর মানে হচ্ছে না, এখানে আগে তোর বললাম যে ক্রিটিক্যাল ব্যাপার সেটা আমি বলছি, and the streams of the silver on the branch, এবং and leaves long strands of silver in the bright grass. From the mountain top streams the sun's rays, they fill the hollow full of light. আচ্ছা, এবার দেখো যে এই যে লাইনটাতে বলছে and leave long strands of silver on the bright grass, এই কথাটা ইউজ হচ্ছে এই কারণে যে নেচার আসলে মাদার নেচার, no doubt somehow mother nature can be very dangerous, বিশেষ করে in the cases of earthquake বলো বা অন্যান্য ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে হতেই পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবা নেচার সামথিং ভেরি কি বলবো ভেরি ভেরি পার্সোনাল, ভেরি ক্লোজ। এবং আমরা দেখবা প্রকৃতি আমাদেরকে খুব লালন পালন করে, তো আমরা তো প্রকৃতিরই দান। তো দেখবা কোথাও না কোথাও যে প্রকৃতির যে অবজেক্টগুলো আছে, সে ভ্যালি হতে পারে বা কি বলবো স্ট্যান্ডস হতে পারে, বা সেগুলো কি হয় এটা কি বলবো এটা হচ্ছে কোনো পজিটিভ কোনো জিনিসকে বহন করে, ইঙ্গিত করে। এবং এই পজিটিভের ক্ষেত্রে, এই যে পজিটিভ পয়েন্ট অফ ভিউয়ের ক্ষেত্রে কীভাবে ক্রুয়েলটিকে কবি ইঙ্গিত করেছে, সেই জন্য লাইনগুলো এখানে দিয়েছে। দেখো ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিমস দ্য সান রেজ, এবং সূর্য, দেখো প্রকৃতি কখনো আমরা হয়তো ভাবতেই পারি যে মাঝে মাঝে এগুলো হয়, ন্যাচারাল ডিজাস্টারগুলো হয়। তো দেখবা একটু যদি আমরা রিসার্চ করে দেখবা যে বেশিরভাগ ন্যাচারাল যে ডিজাস্টারগুলো হয় কোথাও না কোথাও তার পেছনে কিন্তু আমরাই দেয়, হিউম্যান বিংই দেয়। তো সেই ক্ষেত্রে প্রকৃতির ডিরেক্টলি দোষ দেওয়া চলবে। প্রকৃতি কিন্তু ওর কাজ ঠিকই করে। সূর্য, তুমি ঘুম থেকে যদি 10টায় ওঠো কোনো যায় আসে না, সূর্য কি 10টায় ওঠে? কোনো দিনই নেই। তো সূর্যের কাজ ঠিকই করে যায়। তো সেই জন্যে প্রকৃতি কিন্তু তার যে মানুষকে নারিশ করা, তার যে লালন পালন করার যে কর্তব্য, সেখান থেকে কিন্তু এক পাও পিছিয়ে আসে না। সে কিন্তু তাকে ঠিক তার মতো করে তার যে সান্দ্রে সেটা কিন্তু আমাদের দিকে বিচ্ছুরণ করে দিচ্ছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এবং সেই ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করছে।
এবার এই যে হলো, এই হলোর ইন্টারপ্রিটেশন অন্যরকম ভাবে করতে পারে। এখানে যে ভ্যালি, যে পর্বতের মধ্যের যে অংশটা, যে ভ্যালি বলি যেটা আমরা বলি, সেই ফাঁকাটা নো ডাউট এখানে বলা এটা নিয়ে করা যেতেই পারে, কিন্তু এই হলো কোথাও না কোথাও আমাদের মনের না তো, এই যে ফাঁকাটা, এই যে হলোনেস, যেটা আমরা আসলে একরকম কিন্তু লোকের সামনে একরকম দেখায়। আসলে আমরা সবাই মানে অ্যাক্টিং করি, আমরা কখনো ভেবে দেখি না যে আমরা আসলে কি। আমরা কি সবসময় আমরা কি নিজেরা নিজে কখনো চিনতে পেরেছি? কখনোই মানুষ নিজেরা নিজেকে চিনতে পারে না। দেখো মানুষ সবসময় অ্যাক্টিং করে যায়, তুমি তোমার ভাইয়ের সামনে একরকম, তুমি তোমার টিচারের সামনে একরকম, যেখানে মানুষ সবসময় অ্যাক্টিং করে। তো এখানে হলো মানে কিন্তু বলছে যে আমাদের ভেতরের যে ইনকমপ্লিটনেস, আমাদের ভেতরের যে ইনকমপ্লিটনেস, যেটা কোথাও না কোথাও আমাদেরকে ফোর্স করে, আমাদেরকে কি করে, আমাদের যে ইভেল যে বুদ্ধি আমাদের মাথায় নাড়াচড়া করে, আমরা কমপ্লিট নই, আমাদের ভিতরে সেই হলোনেস নিশ্চয় আছে, এবং সেই ইভেল প্রচেষ্টা আমাদের কি করে, যুদ্ধ বাধাতে বা অন্যান্য কারণে কোনো ইস্যু তৈরি করে, এবং যার ফলে কি হয়, যুদ্ধ ক্রিয়েট হয়, এবং যুদ্ধ হলেই কি হয় বলার অপেক্ষা রাখে না। তাহলে এই হলো নো ডাউট সামনে তার সেই লিটারালি সেই ভ্যালির যে হলো ফাঁপা জায়গা সেটাকে পূরণ করছে, কিন্তু এটাকে আমরা অন্যরকম ভাবে ভাবতে পারি, এটা ভাবা যেতেই পারে। এবার দেখো, সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, এবং একটা সোলজার, একটা সৈনিক, সে খুব ইয়াং হয়, আমি একটু আগে আলোচনা করলাম, তারা সবসময় ইয়াংই তাদেরকে রিক্রুট করা হয়, লাইজ শুয়ে আছে, কিরকম ওপেন মাউথ। কখনো মনে হয় যে যখন আমরা ঘুমিয়ে থাকি মুখ হা এরকম খোলা থাকে, হতেই পারে, কি বলবো, রেয়ার তো থাকতেই পারে, এক্সেপশন থাকতেই পারে, কিন্তু ইন জেনারেল দেখবা যে কখনো এই মানুষ হা করে বা অদ্ভুতভাবে কেউ শুয়ে থাকে, মানে হয় না এরকম। তার মানে কোথাও এর ভিতরে একটা ডিপ মিনিং তো অবশ্যই আছে। সেটা হচ্ছে এরকম, আমি পুরোটা পড়াই তারপরে আমি পরে বলছি। A soldier very young lies open mouth, a pillow made of fun beneath his head, asleep and stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. আসলে এই সোলজারটা, এই যে লাই শব্দটা ইউজ করা আছে, এটা আসলে অন্য সেন্সে ইউজ করা আছে। এই যে শুয়ে থাকা, সেটা কিন্তু আমরা যেটাকে ন্যাপ করি বা সিয়াস্তা বলি, যেটাকে আমরা আরাম করার জন্য যেরকম শুয়ে থাকি, এইখানে কিন্তু সেরকম শোয়ার কথা মোটেও বলা নেই। আসলে আমরা একদম কবিতাটা যখন শেষ করবো তখন আরো ভালো করে বুঝতে পারবো, আমরা কোহারেন্সটা এখানে ধরতেই পারছি। আসলে এই যে সোলজারটা, উনি আর জীবিত, উনি মারা গিয়েছেন, উনি পৃথিবীর সমস্ত মায়া, পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ত্যাগ করে চলে গেছেন। পিলো এবং বালিশ হিসাবে তিনি যে আসলে ভ্যালিতে তো আর এমন না যে কেউ বালিশ থেকে আসবে ওনার জন্য, সেই ভ্যালির যে সবগুলো তার যে কি বলবো, তার যে ন্যাচারাল অবজেক্ট ফান, সেই সবুজ এক ধরনের ছোট ছোট গাছ, সেই যে ফানকে সে বালিশ করে সে শুয়ে আছে। তার মানে এখানে এটা বোঝাচ্ছে যে যখন মারা যায় তখন তার যে অবস্থাটা সেটা কি হয়, খুব একটা ডেকোরেটেড হয় না, খুব সুসজ্জিত হয় না, যে আমি এরকম ভাবে চাদরটা টেনে নিলাম, এরকম ভাবে বালিশ রাখলাম, জাস্ট পড়ে আছে, যে অবস্থায় সে মারা যায় সেই অবস্থায় শুয়ে থাকে, ঘুমিয়ে আছে। এবং এই ঘুম কিন্তু মোটেও সেই ঘুম নয় যে ঘুম শেক্সপিয়ার আর কি তার বিখ্যাত ম্যাকবেথ যে ঘুমের কথা বলেছিলেন, স্লিপ, দ্য ইনোসেন্ট স্লিপ, দ্যাট কি আর সুন্দর সুন্দর লাইন ছিল, কি বাথ অফ ইচ ডেজ লাইফ, কত সুন্দর কথা স্লিপ সম্পর্কে। তো যাই হোক, এই স্লিপ কিন্তু মোটেও আমরা যে দিনের সাথে যে স্লিপকে তুলনা করছি, সেই স্লিপ কিন্তু এখানে মোটেও নয়। এই স্লিপ মিনস দ্য ইটারনাল স্লিপ, the suffer of this mortal coil, the death. তাহলে আমরা এটা আমরা পরে আসছি, এটা আগে এখানে লিটারি ডিভাইস ইউজ করা আছে, খুব সুন্দর, আমি পরে আসছি। And asleep stays in his heavy undergrowth. এবং আমি আবারও বললাম যে যখন মানুষ মারা যায় তখন নিশ্চয়ই সুসজ্জিতভাবে শুয়ে থাকে না, স্টেপস নিজের শরীরটাকে ছড়ানো অবস্থায় আছে, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, হয়তো কোথাও কোনো ওই বুশের ভেতরের পাটা বা হাতটা বা অন্য কিছু শরীরে চলে গেছে, pale in his warm green sun-soaked blood,
এবার এইখানে কোথাও না কোথাও তুমি একটু রিডারের ইঙ্গিত পাবে যে পেল ফ্যাকাশে। আমাদের প্রতি সব হিউম্যান বিং আমরা মানুষ যারা আছি সবার একটা তার যে কমপ্লেকশন বা তার যে কালার সে যেরকমই ফর্সা হতে পারে, কালো হতে পারে, তার একটা পার্টিকুলার কিন্তু কালার আছে যেটা কিন্তু ন্যাচারাল। কিন্তু দেখবা যে যখন এই পেল ব্যাপারটা কখন আসে, যখন দেখবা কোথাও আমাদের শরীরে ব্লাডের ঘাটতি দেখা যায়, সেটা যে কোনো ডিজিজ হতে পারে। আর এখানে যে সেলস ইউজ করা হয়েছে সেটা অবশ্যই উনি মারা গিয়েছেন। আর মারা গেলে কি হয়, আমাদের যে শরীরের যে অর্গানগুলো সেগুলো ঠিকঠাক কাজ করে না এবং অনেক ক্ষেত্রে। আর এখানে আমরা কবিতার একদম শেষে দেখবো যে ওনার যে মৃত্যুটা তার সাথে রক্তের বাইরে বেরিয়ে যাওয়া অনেক মিল, অনেক কারণ আছে, শেষের দিকে আমরা দেখবো কবিতার একদম কবিতা শেষে। তো এখানে পেল এই কারণেই, কারণ উনি তার শরীরে রক্তাল্পতা আছে, রক্তের ঘাটতি আছে, সেই জন্যই আমাকে এরকম পেল বলছে। এছাড়া তো উনি তো মারা গিয়েছেন অবশ্যই, কারণ শরীরের কোনো অর্গান কাজ করছে ঠিকঠাক। তাহলে পেল ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড। তাহলে ওয়ার্ম কেন, কারণ ডিরেক্ট সানলাইট আছে বাড়িতে সেই জন্য। গ্রিন কেন, কারণ বুঝতেই পারছি ফান, এছাড়াও অন্যান্য আন্ডারগ্রোথ যেগুলো ন্যাচারাল অবজেক্ট যেগুলো প্রকৃতির অংশ সেগুলো ওখানে আছে সেই জন্য। অ্যান্ড সানসোকড কেন বলছে, ইমার্সিভশন, কারণ সে অনেকক্ষণ ধরে সূর্যের লাইটে আছে, সূর্যের আলোতে আছে। তো সেই জন্য কবির কল্পনায় কোথাও না কোথাও ও যেন সূর্যের আলোতে ও এমার্স করছে নিজেকে, সেজন্য বলছে সানসোকড বেড। আর বেড মানে সেই ভ্যালিকে বলছে। তো এই গেল একটা ক্রিটিক্যাল একটা ধারণা, বুঝতেই পারছো একদম কত সুন্দরভাবে উনি ব্যাপারটা বলছেন। এবং আমরা যখন সেস্টেটটা পড়বো তাহলে আরেকটু অন্য কনটেক্সটে ফেলে সেটাকে অ্যানালাইজ করা যেতে পারে। তো এই গেল মোটামুটি একটু ধারণা। এবার আমি যেটা তোমাদের বলেছিলাম যে টেক্সটটা পড়ার পর এখানে কিছু রেটরিক্যাল ডিভাইস আছে যেগুলো সম্পর্কে আমরা একটু অবগত হই, যেগুলো আমাদের খুব কাজে লাগে। এবং এটা অবশ্যই তোমরা প্রত্যেকে যে যেখানে আছো তোমরা নিজের মতো করে খাতায় লিখে দিবে অথবা মনে রেখে দেবে। আচ্ছা, এখানে যে রেটরিক্যাল ডিভাইসগুলো আছে মোটামুটি আমি একটু লিখে নিয়ে আগে তারপরে তোমাদেরকে আমি এক্সপ্লেন বলছি। আচ্ছা, প্রথমেই আছে সব রেটরিক্যাল ডিভাইসগুলি যেগুলি আলোচনা করবো। প্রথমেই বলি আমরা কিন্তু এখানে পুরো টেক্সটটা লেখা নেই, সুতরাং অক্টেভটা শুধু আছে এখানে। তো অক্টেভে এই প্রথম একটা লাইনে যেসব ফিগার স্পিচগুলো ইউজ আছে সেটা আমি বলছি, তখন আমরা অংশটা পড়াবো, সেখানে যেগুলো আছে সেটা আলোচনা করা হচ্ছে। দেখো, তাহলে প্রথমে আছে এনজামমেন্ট। আমি যেটা এর আগেও তোমাদের মনে হয় অন কিলিং অ্যান্ড ট্রি কবিতাটা পড়াতে গিয়ে বলেছিলাম, ইট ইজ এ ফিগার স্পিচ ইন হুইচ the continuation of a sentence beyond the end of a line without a punctuation mark। অর্থাৎ দেখা যায় যে অনেক ক্ষেত্রে তার ইন্টেন্সিটি বোঝানোর জন্য কোন একটা সেন্টেন্স কি হয় কন্টিনিউ করে বিয়ন্ড দ্য এন্ড অফ এ লাইন উইদাউট এ পাঞ্চুয়েশন মার্ক। অর্থাৎ দেখবা এখানে বিশেষ করে দেখো এই যে লাইনটা দেখো, স্মল গ্রিন ভ্যালি where a slow stream flows, দেখবা এখানে কোনো রকম কোনো ফুল স্টপ বা কোনো কিছু নেই। and leaves long strands of silver on the bright grass। তাহলে দেখো একদম গ্রাসে এইখানে আছে এটা সেমিকোলন দেওয়া আছে, এখানে এইখানে কিন্তু পাঞ্চুয়েশন মার্ক আছে। তাহলে দেখো হিসাবে অনেক ক্ষেত্রে কি হয়, কবিতার ক্ষেত্রে মানে লাইনটা শেষ সেন্টেন্সটাও শেষ, কিন্তু এখানে কিন্তু হচ্ছে না। মোটামুটি সেন্টেন্সটা এত দূর মানে বুঝতে পারছো এখানে কনজাংশন দিয়ে যুক্ত করে সেটাকে একদম এতটা নিয়ে আসছে, মোটামুটি 2 লাইন হওয়ার পরেও আরেকটা। তাহলে এইখানে কিন্তু এনজামমেন্ট ইউজ করা হয়েছে, তাহলে আসলে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে তখন মেটাফোর, এর আগেও আমি অন কিউরিওসিটি পড়া থেকে তোমাদেরকে বলেছিলাম মেটাফোর। ইট ইজ এ ফিগার স্পিচ ইন হুইচ টু থিংস আর কম্পেয়ার্ড, কি বলবো, নট ক্লিয়ারলি। যখন কোনো জিনিস, এবং সেটা অবশ্যই ডিফারেন্ট ইন কাইন্ড হবে, কোনো জিনিসকে কোনো দুটো জিনিসকে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, কিন্তু সেটাকে ইনডিরেক্টলি একদম ডিরেক্ট সেটাকে বলা হবে সেটা হয়। এবং ডিরেক্ট যেটাকে বলা হয় সেটাকে সিমিলি করে, তোমরা তোমার টেক্সটে আছে পরে আমরা স্ট্র্যাটেজি সেটা আলোচনা করবো। এবার এখানে দেখো এই যে জায়গাটা স্ট্যান্ডস অফ সিলভার, এই যে স্ট্যান্ডস মানে আমি বলেই দিয়েছি স্ট্যান্ডস অফ সিলভার, ঠিক আছে। এই স্ট্যান্ডস অফ সিলভার অর্থাৎ এই দেখো
এই সিলভার, সিলভার মানে রৌপ্য বা রূপো, একটু মেটাল বললাম, এই সিলভারের সঙ্গে একটা মেটাল, তাহলে এটা একটা কাইন্ড ডিফারেন্ট অবজেক্ট, এবং সেই মেটালের সঙ্গে বিচ, যেটা ঠিক আছে, মানে বিচ আমি একটু আগে বললাম কোনো উপত্যকা, তার যে মানে আসলে ব্যাপারটা কি, রূপোটা কি অনেকটা উজ্জ্বল হয়, আর ওই বিচে যখন সানলাইট পড়ে সেটাও উজ্জ্বল হয়। তো সেই কারণে এই বিচের যে উজ্জ্বলতা এবং তার সঙ্গে যে রূপো, তার যে ন্যাচারাল উজ্জ্বলতা, সেটাকে কোথাও না কোথাও ইনডিরেক্টলি কম্পেয়ার করেছে এখানে। তো সেই জন্য আমরা এখানে একটা যে ফিগার স্পিচটা পেলাম সেটাকে বলা হয় মেটাফর। এবার দেখো ইউফেমিজম বলো, যেটা ইউফেমিজম, তোমরা এখানে আশা করি তোমরা বুঝতেই পারছো, এবং সমস্যা হলে একটু গুগল করতে পারো। তো ইউফেমিজম দেখো, এই যে জায়গাটা আমি একটু করে দিই, অ্যাসিড, দেখো অ্যাসিড স্ট্রেস এখানে অংশটা আছে আর কি। এই যে তোমরা টেক্সটে দেখবা একদম অক্টেভের একদম লাস্ট লাইনের ঠিক আগের একদম ইনিশিয়াল প্রথমের দিকে যে ওয়ার্ডটা ইউজ আছে দেখবা, পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, এবং সেটা বলছে অ্যাসলিপ, ঘুমিয়ে আছে। তাহলে আমি একটু আগে তোমাদেরকে আলোচনা করতে গিয়ে বললাম যে এই ঘুম কিন্তু মোটেও যে ঘুমের সঙ্গে আমরা পরিচিত সেই ঘুম নয়, এটা হচ্ছে ইটারনাল স্লিপ বা ডেথ। তাহলে এখানে আমরা দেখছি কোনো আসলে ইউফেমিজম কি, ইউফেমিজম হচ্ছে ইট ইজ এ ফিগার স্পিচ ওয়েন সামথিং ভেরি কি বলবো হার্শ or something very painful is stated in a very pleasant way। অর্থাৎ যখন কোনো খুব শক্ত কোনো জিনিস বা খুব কষ্টের কোনো জিনিসকে বা অন্য কোনো জিনিস যেটা হতে পারে যেটা খুব একটা প্লিজেন্ট নয়, সেগুলোকে যেমন ঘুরিয়ে খুব প্লিজেন্ট ভাবে বলা হয়, একটু সুন্দর করে বলা হয়। যেমন আমরা অনেক সময় ইউজ করি, এই যে এখানকার ক্ষেত্রে যেটা তোমরা ইউজ করছো অ্যাসলিপ, হেড অ্যাসলিপ, সে ঘুমিয়ে আছে। তাহলে এই ঘুমটা কিন্তু মোটেও যে ঘুম আমরা যেটা বলছি সেটা নয়, এটা ঘুম মানে মৃত্যু। তাহলে আশা করি তোমরা বুঝতে পারো। তাহলে এখানে মেনলি এই ফার্স্ট যে অক্টেভ আছে সেই অক্টেভে এই তিনটে ফিগার স্পিচ মোটামুটি আছে, এছাড়াও একটা মাইনর থাকতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। তাহলে একটা হলো এনজাইনমেন্ট, একটা হলো মেটাফোর, এবং একটা হলো ইউফেমিজম। তো এই গেল অক্টেভ। ঠিক আছে, এবার শেষ যখন পড়াবো পরে আলোচনা করবো।